দেখছেন এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ আয়োজন। আমাদের সাথে আছেন এই মাঠের কোচ প্রশিক্ষক মিলন মিয়া। এই পালিজোড়া মাঠ থেকে বেড়ে উঠেছে নারী ফুটবলাররা, যেখানে তিলে তিলে গড়ে উঠেছে তাদের বেড়ে ওঠা। আর এই তনয়দের যারা গড়ে তুলেছেন সেই মিলন মিয়া আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। স্বাগত আপনাকে মিলন। এই যে আপনি তো এখানে আসলে কোচ হিসেবে আছেন, তো পালিজোড়ার মেয়েরা কিভাবে ফুটবলের সাথে যুক্ত হলো? ধন্যবাদ এখন টেলিভিশনকে। আপনারা ইতিমধ্যে অনেক নিউজ করেছেন। আপনারা জানেন যে এখানে একটা প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা ওভারকাম করেই শুরুটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট। তারাই ধারাবাহিকতা রংপুর থেকে 2011 সালে যখন এই মেয়েরা চ্যাম্পিয়ন হলো, তখন এলাকায় একটা সৃষ্টি হলো যে নারী ফুটবলের একটা জাগরণ সৃষ্টি হলো যে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তারপর ধারাবাহিকভাবে খেলোয়াড়রা এই মাঠ থেকে উঠে আসতেছে। মিলন, এই যে মাঠে প্রত্যেকদিন আমরা দেখি বাচ্চারা খেলতে আসে, নারীরা বের হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, ক্লাবে খেলতে যাচ্ছে, এই যে পুরো ফাংশনটা করতে আপনি কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা বা এখনো হচ্ছেন কিনা? দেখেন, আমরা এমন একটা দেশে যে নারী ফুটবল শুরু করেছি, সেটা হচ্ছে তার মধ্যে আবার গ্রামে। এটা হচ্ছে একটি সময় কখনো চিন্তা করতে পারে না অভিভাবকরা এবং স্থানীয় যারা আছে তারা চিন্তা করতে পারে না নারী ফুটবল প্লেয়াররা আবার হাফ প্যান্ট পরে খেলবে। একটা সময় হাফ প্যান্ট পরে খেলবে, এটা একটা চ্যালেঞ্জ ছিল। এই ঝুঁকিতে ছিলাম। যেমন আমরা একটা খেলোয়াড়কে যখন নিয়ে আসি, তখন চ্যালেঞ্জগুলো থাকে যে আমাদের মেয়েরা ফুটবল খেলে কী করবে। দারিদ্র পরিবার থেকে আমরা তুলে নিয়ে আসতেছি। সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হয় যে না, আপনাদের একটা সময় কী হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। যেমন আপনারা জানেন যে আমাদের এখান থেকে সেনাবাহিনীতে চাকরি করতেছে এই ফুটবলের মধ্য দিয়ে। তারপর যখন জাতীয় দলে খেলতেছে সিরাজ জাহান স্বপ্না নাম্বার 10 এখান থেকে পেল। তারপর এখানে সামাজিকতা চিত্র দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল। তো এই যে রংপুর সহ যে পুরো উত্তরবঙ্গ রয়েছে, এখানে আসলে নারী খেলোয়াড় তৈরি করতে হলে কি কি উদ্যোগ নিতে হয় আপনার কাছ থেকে জানতে চাই। দেখেন, আমরা যদি ইউরোপের স্ট্রাকচার দেখি, সেক্ষেত্রে প্রথমত একটি ভালো মাঠ এবং যেগুলো ইকুইপমেন্ট প্রয়োজন। সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের ফুডিং বিষয়টা। এখানে খেলোয়াড়রা ইন্ডুরেন্স হারিয়ে ফেলে। আমরা দেখেন যে ছাপে যে মেয়েরা খেললো, সেখানে ভারতের সঙ্গে আমাদের প্রতিবন্ধক সৃষ্টি করছে, এই জায়গাটাতেই প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে বিত্তবান যারা আছে, অর্থ বাজে জায়গায় ব্যয় করে, সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে ভবিষ্যৎ পরিকল্পনা যে ওয়ার্ল্ড কাপ খেলবো এবং সাউথ এশিয়ার বাইরে ফুটবল খেলতে চাই, সেক্ষেত্রে নট অনলি উত্তরবঙ্গ, সারা বাংলাদেশের বিত্তবান লোকদের এগিয়ে আসা উচিত এবং একাডেমিগুলোকে কী করেছি ইউরোপের স্ট্রাকচারে ট্রেনিং করা উচিত। সেক্ষেত্রে সেখানে যে কোচ থাকবে, যথাযথ কোচ, যেমন আমাদের প্রত্যেকটা একাডেমি থেকে একজন কোচ দেওয়া পরিচালিত হয়। সেখানে আমি মনে করি যে একজন কোচ দ্বারা কিন্তু পসিবল না। যেমন গোলকিপার কোচ প্রয়োজন, ট্রেনার প্রয়োজন, সহকারী কোচ প্রয়োজন, এই জিনিসগুলো প্রয়োজন। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে যদি সরকার দৃষ্টি দেয় যে প্রত্যেকটা একাডেমিতে এই স্ট্রাকচারগুলো সৃষ্টি করে দিতে পারে, অর্থনৈতিক জিনিসগুলো যদি দিতে পারে এবং মেয়েদের এই যে মেয়েরা যে আসতেছে তাদেরকে আসার যে পথটা সহজ করে দিতে পারে এবং আমরা যদি মেয়েদের সময়ে তাদের ফুডিং নিশ্চিত করতে পারি এবং শিক্ষার জিনিসটা নিশ্চিত করতে পারি, আমি মনে করি যে আমরাও একটা সময় ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরাও ইউরোপ স্ট্রাকচারে যাবো। মিলন, ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গ যেহেতু নিয়ে আসলেনি, সামনে তো বিশ্বকাপ পড়ান আছে, এখানকার অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, আপনাদের যারা এখানে ফুটবল খেলছে তারা বিশ্বকাপে খেলতে চায়, ইউরোপে খেলতে চায়, তাদের এই খেলতে চাওয়ার যে বারুদটি আপনি ভিতরে জ্বালিয়ে তুললেন, এই বারুদ জ্বালার প্রেক্ষাপট তো আছে, আমরা দেখছি ঝরে যাওয়ার কোনো প্রবণতা বা পরিসংখ্যান কি আছে? দেখেন, ঝরে যাওয়ার তো প্রবণতা আছেই, কারণ এখানে আপনার একটা সময় আমি যেটা মনে করি, যেমন আমি নিজে এলআইসিএস করছি, আমি জানি, আগে বুঝতাম না, আপনার এখান থেকে অনেকগুলো খেলোয়াড় কিন্তু ঝরে গেছে। আমরা যেটি আশা করছিলাম যে একটা সময় 10 থেকে 12 জন প্লেয়ার কন্টিনিউ ন্যাশনাল টিমে খেলবে, সেই জিনিসটা আমরা পাচ্ছি না। কেন না পাচ্ছি না? এই যে কিছু চ্যালেঞ্জ আছে, এখনও চ্যালেঞ্জ আছে, যে আমাদের বাল্যবিবাহের প্রতিবন্ধকতা কিন্তু এখনও গ্রামে আছে। আপনি যখনই একটা সময় মেয়েরা সাকসেসের দিকে চলে যাচ্ছে, ঠিক ওই সময় একটা করে বাধা চলে আসতেছে, একটি মেয়েকে বিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের কিছু সংখ্যক মেয়েদের কিন্তু বিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু আমি মনে করি যে ঋতুপর্ণা চাকমাদের মতন খেলোয়াড় ছিল। আমি এই দৃষ্টি থেকে করতেছি। আমি একজনকে ধন্যবাদ দিতে চাই, মাহফুজ আক্তার কিরণ। আপনারা জানেন যে এই মানুষটা দীর্ঘ দিন ধরে কিন্তু নারী ফুটবলের কাজ করতেছে। আমার খুব একটি জিনিস খুব ভালো লাগছে যে দেখেন, বাংলাদেশ টিম হারার পরেও ঋতুপর্ণাকে জড়িয়ে ধরে তাকে ইন্সপায়ার করতেছে। আমাদের ইন্সপায়ার করার লোক নেই। আমরা এই যে এখানে আপনি দেখতেছেন সরকার এত বড় একটা স্টেডিয়াম দিয়েছে, একটা স্ট্রাকচার দিয়েছে, আপনার এখানে
যত বেশি মানুষের বিচরণ হবে, আপনারা মিডিয়ার লোক যেরকম বিচরণ করেন, এরকম যদি তারা ইন্সপায়ার করে যে তোমরা খেলো, তোমাদের পেছনে আমরা আসি, এই সহযোগিতা আশ্বাস করে মাহফুজ আক্তার কিরণের মতো, আমি মনে করি এই মাঠগুলো থেকে একটি সময় ন্যাশনালে খেলবে এবং ওয়ার্ল্ড কাপে আমাদের বেশি সময় লাগবে না। কারণ আপনি দেখেন সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ টিম কিন্তু অন্যতম। বাংলাদেশ টিম যে কোনো টিমকে চ্যালেঞ্জ করার মতো। যদিও আমরা এবার ট্রফি হারিয়েছি, এটা মিস্টেক হতেই পারে। ফুটবল এরকম একটা ফুটবল একটা সৌন্দর্য, এটা লাইফে এরকম অ্যাক্সিডেন্ট হবেই। সুতরাং আমরা আশা করি আপনাদের মাধ্যমে একটি কথা বলবো, যারা দেখতেছে আমাদের দেখতেছে, এরকম আনাচে কানাচে অসংখ্য একাডেমি বাংলাদেশে এখন সৃষ্টি হয়েছে নারী ফুটবলদের। আপনারা যান, একাডেমিগুলোকে ইন্সপায়ার করেন, তাদের পাশে দাঁড়ান। বেশ করে সরকারকে পাশে দাঁড়াতে হবে, যেটা সরকারকে বড় একটা পদক্ষেপ নিতে হবে। আমি এই যে ক্রীড়া ভাতার কথা বলবো, এখানে আপনি ক্রীড়া ভাতা করতেছেন, যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের ক্রীড়া ভাতা করতেছেন। এখানে খুদে প্লেয়ার আছে, এই যে গ্রাম অঞ্চলে যে খেলতেছে, তারা দেখেন এখান থেকে ট্রেনিং শেষ করে যা ভালো একটা ফুডিং পাবে, এরকম পাচ্ছে না। তাহলে আমি মনে করবো যে সরকারকে, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী অনেক ভালো মানুষ, আপনারা এগুলোতে খোঁজখবর নেন। আমি মনে করি একটা সময় এই প্লেয়ারগুলোই আপনাদের ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে এসে দেবে। তো আপনি এখন যাদেরকে আসলে কোচ হিসেবে যাদের প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের মধ্যে আসলে কেমন সম্ভাবনা দেখছেন? পাইপলাইনে কতজন আছে যাদেরকে দিয়ে আপনি জাতীয় দলে খেলাতে পারবেন? দেখেন এখানে এমন প্রতিভাবান খেলোয়াড় আছে, কিছুদিন আগে বাফুবের কোচ এসেছিল, তারা এসে তাদের মানে ওয়ার্ম আপ স্ট্রাকচারে বুঝে ফেলেছে যে এই জায়গায় কী ধরনের ট্রেনিং হয়। আমি মনে করি যদি এরা ঝরে না যায়, কোনো একটা সময় এখানে বিভিন্ন বয়স ভিত্তিকে 10 জন প্লেয়ার প্রতিনিধিত্ব করছে, যেখানে স্বপ্না, রত্না, বৃষ্টি, রুমা, রুমি, জয়নব বিবি আছে, সুলতানা আছে, এরকম অসংখ্য প্লেয়ার কিন্তু রেডি হচ্ছে, আমরা রেডি করতেছি। বাট একটি কথা, যে কতদিন পর্যন্ত ধরে রাখতে পারবো, আসলে আমি একাই কি পারবো নাকি অন্য কারো দায় আছে? আসলে এই জেলার প্রতি কি শুধু আমার দায় নাকি অন্য কারো আছে? এখানে আজাদ ভাইয়ের কথা বলতে হয়, উনি নারী ফুটবল লিগে আমাদের ক্লাব খেলে, উনি এক কথায় অর্থনৈতিক ডোনেট করেন। এক আজাদ ভাইকে দিয়ে তো হবে না। আপনার নারী ফুটবল খেলতে গেলে অসংখ্য টাকার প্রয়োজন, সেই অর্থগুলোর প্রয়োজন, প্লেয়ারদের অর্থের প্রয়োজন। এগুলো যদি আসে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এই রংপুর থেকে একটি সময় 11 জন 12 জন এটাই পসিবল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখছিলেন এখন টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ বুলেটিন। জানিয়ে রাখি, যাত্রাকালে এখন টিভি বলেছিল এখন কথা বলছে বাংলাদেশ। এখন টিভির কথা বলার 5ম বর্ষপূর্তি চলে যাচ্ছে। প্রথম বছর আমরা বলেছিলাম এখন এক বাংলাদেশ, দ্বিতীয় বছর আমরা বলেছিলাম সমৃদ্ধ বাংলাদেশ 2 এখন, তৃতীয় বর্ষে আমরা বলেছিলাম তৃতীয় প্রজন্মের বাংলাদেশ। এবার আমরা বলছি চৌদিকে এখন। এখনের এই নবযাত্রা ছড়িয়ে পড়ুক অনন্ত অসীমে। আপনারা থাকুন আমাদের সাথে, এখন টিভি যেন কথা বলতে পারে পুরো বাংলাদেশের। এর মধ্যে দিয়ে শেষ করছি আমাদের এই বিশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।